আজকে যাচ্ছি পুরান ঢাকার নবাবদের বাসস্থান আহসান মঞ্জিলে, যেখানে বসবাস করতেন নবাব পরিবার। একসময় এই আহসান মঞ্জিলে নবাব পরিবার বসবাস করলেও এখন এটি একটি সম্পূর্ণ জাদুঘরে পরিণত হয়েছে। আহসান মঞ্জিলে এখন নবাব পরিবার বসবাস না করলেও রয়েছে তাদের স্মৃতিচিহ্ন, রয়েছে তাদের ব্যবহৃত আসবাবপত্র। তাই কি কি আছে আহসান মঞ্জিল জাদুঘরে এবং সবকিছুই আমি আজকে আপনাদের দেখাবো। আর আপনাদের সাথে আছি আমি সাব্বির হোসেন। যাত্রা শুরু করি আমি রাজধানীর গুলিস্তান থেকে বাস যোগে চলে যাই সদরঘাট। সদরঘাট থেকে 20 টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে চলে যায় আহসান মঞ্জিল গেটের সামনে। আহসান মঞ্জিলে প্রবেশের জন্য আমি দুইটা টিকিট নিয়ে নিয়েছি। আর টিকিটের মূল্য এখন 40 টাকা করে। তো আমি এখন যাবো আহসান মঞ্জিলের ভিতরে। আমরা ভিতরে প্রবেশ করার পরই নির্দেশ দিল ব্যাগ বাহিরে রাখার জন্য। ব্যাগ দিয়ে দিলাম এখানে, আমাকে ওনারা 69 নম্বর দিয়েছে। প্রবেশ পথে কিছু নির্দিষ্ট নীতিমালা আছে। ঐতিহ্য সংরক্ষণে জাদুঘরে ধূমপান এলাকা মুক্ত, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, জাদুঘর ত্যাগ না করা পর্যন্ত প্রবেশ চিকিৎসার সঙ্গে রাখুন। আহসান মঞ্জিলে প্রবেশ করার পরই চোখ পড়ল দৃষ্টিনন্দন একটি সিঁড়ির উপর। সিঁড়িটা ছিল অসাধারণ। আমি এখন আছি আহসান মঞ্জিলে। তো আজকে ভিডিওতে আমি দেখাবো আহসান মঞ্জিল। সময়টা ছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি ভবন তৈরি করেন। পরবর্তীকালে তার পুত্র শেখ মতিউল্লাহ ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুটি হিসাবে তারা বেশ সময় ব্যবহার করেন আহসান মঞ্জিলকে। অতঃপর ফরাসি বণিকদের থেকে 1830 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করেন এবং বসবাস শুরু করেন। আহসান মঞ্জিল প্রাসাদটি 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন এবং 1872 সালে তা সমাপ্ত করেন। আহসান মঞ্জিল প্রাসাদের নামকরণ করেন আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে। ওই যুগে নবনির্মিত ভবনটি রংমহল এবং পুরাতন প্রাসাদটি অন্দরমহল নামে পরিচিত। আর বর্তমান সময়ে ডান পাশের প্রাসাদটি অন্দরমহল এবং বাম পাশের প্রাসাদটি রংমহল নামে পরিচিত। প্রবেশ পথ, ঢুকে গেলাম আহসান মঞ্জিলে। এখানে সৈনিকের বর্ম একটা আকৃতি আছে, আর সৈনিকের ভাস্কর্য। এখানে ছবি তোলা নিষেধ। এই দিকটা প্রবেশ নিষেধ। কিছু সৈনিকের কিছু জিনিস এখানে আছে। মানে বেশিরভাগ কক্ষগুলো বন্ধ, তালা দেওয়া আছে। আহসান মঞ্জিল প্রাসাদে ঢোকার পরপরই আমাদেরকে কর্তৃপক্ষ ভিডিও করতে নিষেধ করছিল। তাই যতটুকু পেরেছি গোপনে ভিডিও ধারণ করেছি। আহসান মঞ্জিল জাদুঘরের রংমহলের 31টি কক্ষের 23টি প্রদর্শনী উপস্থাপনা করা হয়েছে। আহসান মঞ্জিলের তুষাখানা ও ক্রোকারিজ কক্ষে থাকা তৈজসপত্র নওয়াব এস্টেটের পুরানো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। এছাড়াও উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে সমসাময়িক কালের সাদৃশ্যপূর্ণ নির্দেশনাদি ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। আহসান মঞ্জিলের জাদুঘরে এযাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট 4077টি। এছাড়াও নবাবী আমলের সেই সময়কার রয়েছে ডাইনিং, যেখানে বসে একসাথে সবাই খাবার খেতেন। রয়েছে সেই সময়কার চেয়ার, টেবিল, থালাবাটি ইত্যাদি। সবকিছুই যেন সে আমলের। মঞ্জিলের ডাইনিং থেকে বের হয়ে পাশের রুমে যেতে না যেতেই দেখি রয়েছে মহিষের শিং,
হাতির দাঁত, সৈনিকের বিভিন্ন মূর্তি এবং সৈনিকের বুকের সেফটি জ্যাকেট। তাছাড়াও রয়েছে কালো পাথরের কিছু মূর্তি। এগুলো সাজিয়ে যেন জাদুঘরকে আরো সুন্দর রূপে রূপান্তর করা হয়েছে, বাড়িয়ে তোলা হয়েছে জাদুঘরের সৌন্দর্য। তাছাড়াও প্রাসাদের ভিতরে রয়েছে একতলা থেকে আরেক তলায় যাওয়ার জন্য সুন্দর সিঁড়ি, যা ব্যবহার করত নবাবেরা একতলা থেকে দুতলা উঠার জন্য। দুতলায় উঠে দেখি ঠিক একতলার মতোই যেন সেমভাবে একটা দরজা খোলা রেখে বাকিগুলা বন্ধ করে রাখা হয়েছে। রুমে প্রবেশ করতেই দেখি রয়েছে চেয়ার, যেখানে বসতেন নবাবেরা। এছাড়াও পাশেই রয়েছে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, যা তাদের পরিবারকে এবং জমিদারিকে রক্ষার জন্য ব্যবহৃত হতো। তার পাশের রুমে প্রবেশ করতে দেখি নবাবদের বৈঠকখানা, যেখানে বসে বৈঠক করতেন নবাবেরা। বৈঠকখানাটি রয়েছে অনেক সাজানো গোছানো, যা পূর্বের মতোই জাঁকজমক করছিল। ছিল জাঁকজমক লাইটিং, যা দেখে মুগ্ধ হবে যে কেউ। এতক্ষণ আহসান মঞ্জিলের ভিতরের বিবরণ দিলেও জানা যাক আহসান মঞ্জিল কিভাবে জাদুঘরে পরিণত হলো। বাংলাদেশ স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে। এমতা অবস্থায় 1972 সালে ঢাকার নবাব পরিবার উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে আবেদন পেশ করেন। কিন্তু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালের 2রা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। আহসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্যবর্ধন ও জাদুঘরে রূপান্তর শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন আরম্ভ করা হয়। জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তর ও প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটির পারিপার্শ্বিক এলাকায় উন্নয়ন করা প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল। এতক্ষণ আহসান মঞ্জিল জাদুঘরে রূপান্তর হওয়ার ইতিহাস বললেও বলা যাক আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে। 1888 সালে 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিলের পুনর্নির্মাণ সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণের জন্য উন্নত মানের ইট ব্যবহার করা হয়। এছাড়াও মেরামত পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। জাদুঘরে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, যেখানে সবাই ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে নিতে পারবেন। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাঁকালো ভবন ছিল না। রংমহল থেকে বের হয়ে চলে যাই অন্দরমহলে। অন্দরমহলের একটি কক্ষে রয়েছে নবাবদের ব্যবহৃত চিঠি। যে চিঠি ব্যবহার করে নবাবরা যোগাযোগ করত, সেই চিঠি এখনও অন্দরমহলের একটি কক্ষে বিদ্যমান। তার পাশের কক্ষে রয়েছে নবাব পরিবারের ছবি। রয়েছে খাজা আব্দুল গনি থেকে শুরু করে স্যার সলিমুল্লাহর ছবি পর্যন্ত। পাশের রুমে রয়েছে নবাবদের ব্যবহৃত কিছু জিনিসপত্র। রয়েছে চুড়ি, কাঁচি, লাঠি, চায়ের কেতলি এবং আগেরকার সময়ের কিছু গ্লাসও রয়েছে সেখানে। তার পাশের কক্ষেই রয়েছে নবাবদের সেই পুরনো দিনের কিছু স্মৃতিময় ছবি। ছবিগুলোতে ফুটে উঠেছে নবাবদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি। সেখানে বসে আছেন পুরো পরিবার।